হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণীর ইতিহাস সাজেশন। এবারে পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো শুরু করি। তবে শুরু করার আগে সিলেবাসটা দেখে নিই কী কী থাকবে। থাকবে দিল্লি সুলতানি, থাকবে মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য। এই 3টা অধ্যায় থেকে তোমাদের 50 নম্বরের প্রশ্ন হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। সঠিক উত্তর হবে নসরত শাহ। নসরত শাহ ছিল ঘরগড়ার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী। পরের প্রশ্ন 2 দাগ, অল রিহলা বিবরণীটি লিখেছেন। সঠিক উত্তরটি হবে ইবন বতুতা। ইবন বতুতা লিখেছিলেন অল রিহলা একটা গ্রন্থ। পরের প্রশ্ন 3 দাগ, ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান। সঠিক উত্তরটি হবে 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ খলিফার অনুমোদন পেয়েছিলেন। পরের প্রশ্ন 4 দাগ, সুলতান শব্দটির অর্থ। সঠিক উত্তর হবে কর্তৃত্ব। সুলতান শব্দটির অর্থ হলো কর্তৃত্ব। আমি অপশনগুলো পড়ছি না, তার কারণ অপশনগুলো পড়লে ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য আমি অপশনগুলো পড়ছি না, শুধু উত্তরটা করে বলে দিচ্ছি। পরের প্রশ্ন 5 দাগ, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল এটা তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরের প্রশ্ন 6 দাগ, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়। সঠিক উত্তর হবে অর্জুন সিংকে। অর্জুন সিংকে প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন 7 দাগ, দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল। সঠিক উত্তর হবে যমুনা নদী। যমুনা নদীকে কেন্দ্র করে দিল্লি শহর গড়ে উঠেছিল। পরের প্রশ্ন 8 দাগ, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন। সঠিক উত্তর হবে মালিক অম্বর। মালিক অম্বর ছিলেন আহমেদনগরের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন 9 দাগ, খলজি বিপ্লব ঘটেছিল। সঠিক উত্তরটি হবে 1290 খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটেছিল। পরের প্রশ্ন 10 দাগ, কিতাব আল রিহলার রচয়িতা হলেন। সঠিক উত্তর হবে ইবন বতুতা। এর আগেই প্রশ্নটা হয়ে গেল। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 11 দাগ, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন। সঠিক উত্তর হবে ঈশা খান। 12 ভূঁইয়াদের মধ্যে অনেকেই ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন ঈশা খান। পরের প্রশ্ন 12 দাগ, শাসক হয়ে সুলতানি উপাধি নেননি। সঠিক উত্তর হবে খিজির খান। খিজির খান শাসক হয়েও তিনি সুলতান উপাধিটা নেননি। এর মধ্যে রয়েছে সুলতানা রাজিয়া, উনিও সুলতান উপাধি নেননি। এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসতে পারে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, 2 এক কথায় উত্তর দাও। এখানেও 10টা প্রশ্নের উত্তর দিতে বলেছে। 1 নম্বর প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়। উত্তর, খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। পরের প্রশ্ন 2 দাগ, বাদশাহ পদটি কোন দেশীয় শব্দ। উত্তর, বাদশাহ শব্দটি ফার্সি শব্দ। পরের প্রশ্ন 3 দাগ, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন। উত্তর, সুফি সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। পরের প্রশ্ন 4 দাগ, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। উত্তর, মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। সালটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, 1576 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 5 দাগ, আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি। উত্তর, মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতির নাম। পরের প্রশ্ন 6 দাগ, বেমানান শব্দটি খুঁজে বের করো। কিলারাই, পিথোরা, আগ্রা, সিঁড়ি, কিলো, ঘড়ি। তো এখানে আগ্রাটা হবে আলাদা। আগ্রা দিল্লির অন্তর্ভুক্ত নয়, বাকি সবগুলো দিল্লির অংশ ছিল। পরের প্রশ্ন 7 দাগ, রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। উত্তর, রাঠোর যুদ্ধ হয়েছিল মুঘল সম্রাট আকবর ও রাজপুত রাঠোরদের মধ্যে। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন 8 দাগ, ভাস্কো দা গামা কে ছিলেন। উত্তর, পর্তুগিজ নাবিক ছিলেন ভাস্কো দা গামা। পরের প্রশ্ন 9 দাগ, বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা এবং বলবান। দেখো এখানে যে অপশনগুলো রয়েছে, ইবন বতুতা ছাড়া বাকি যে কয়েকজন রয়েছে, ইলতুৎমিশ, রাজিয়া এবং বলবান, এরা দিল্লির শাসক ছিলেন। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন পর্যটক। তিনি কি লিখেছিলেন, কিতাব আল রিহলা যে বইটা রয়েছে সেটা লিখেছিলেন।
পরের প্রশ্ন 10-এর দাগ, 40 চক্র তৈরি হয় কার সময়? উত্তর, ইলতুৎমিশের সময় 40 চক্র তৈরি হয়েছিল। পরের প্রশ্ন 11 দাগ, পাগলা রাজা কাকে বলা হয়? উত্তর, মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। এখানকার প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 1 নম্বর প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পাট্টা একটি অতি পুরনো ভূমি বন্দোবস্ত চুক্তিপত্র। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বর জন্য এই প্রশ্নগুলো আসবেই। পরের প্রশ্ন 2-এর দাগ, সিজদা ও পাইপস কি? উত্তর, সিজদা ও পাইপস ছিল দুটি পারসিক প্রথা। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানদের পদ যুগল চুম্বন করাকে বলা হতো পাইপস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 3-এর দাগ, মোগল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো? উত্তর, মনসবদারদের নগদ অর্থে জমি অর্থাৎ জায়গির আকারে বেতন প্রদান করা হতো। পরের প্রশ্ন 4-এর দাগ, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার 2টি উল্লেখ করো। 1, সামন্তদের প্রধানদের বিদ্রোহ দমন করা। 2, মঙ্গল আক্রমণের বিপদ সামলানো, অর্থাৎ মঙ্গল আক্রমণের হাত থেকে তার রাজ্যকে রক্ষা করা, এটাও ছিল তার প্রধান সমস্যা। এই প্রশ্নটা 3 নম্বরের জন্য আসতে পারে, তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বে। পরের প্রশ্ন 5-এর দাগ, সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? উত্তর, সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছিল। এ সময় রাস্তার ধারে পথিকদের সাহায্যের জন্য নির্মাণ করা হয়েছিল সরাইখানা। এগুলোতে পথিক ও বণিকরা বিশ্রাম নিত। কে নির্মাণ করেছিল বলো তো? ফিরোজ শাহ তুগলক, তারপর শেরশাহ, দুইজনে নির্মাণ করেছিল। পরের প্রশ্ন 6-এর দাগ, খানুয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? এই প্রশ্নটা 3 নম্বরেও আসতে পারে, আবার 2 নম্বরেও আসতে পারে, আমি একটু বড় করে দিয়েছি এই জন্য। উত্তর, 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের খানুয়ার যুদ্ধ হয়। কাদের মধ্যে হয় এটাও পরীক্ষা আসবে। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে এক ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। এটুকু লিখে দিবে সুন্দর করে। এরপর দেখো 4-এর দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, 3 নাম্বার করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, টিকা লেখো জাবতি ব্যবস্থা। উত্তর, জাবতি ব্যবস্থা মুঘল আমলের রাজস্ব সংগ্রহের একটি পদ্ধতি ছিল। জমির পরিমাপ ও উৎপাদিত ফসলের ভিত্তিতে কর ধার্য করা হতো। এই ব্যবস্থায় চাষিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব সংগ্রহ করা হতো। এই পদ্ধতির প্রবর্তক ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল। পরের প্রশ্ন 2-এর দাগ, 12 ভূঁইয়া কি? টিকা লিখতে বলেছে। উত্তর, 12 ভূঁইয়া ছিল বাংলার স্বাধীনতা রক্ষার জন্য মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ে যাওয়া স্থানীয় জমিদারদের একটি জোট। তারা মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের গোড়ার দিকে সক্রিয় ছিল। এই জোটের নেতৃত্ব দিয়েছিলেন ঈসা খাঁ, যিনি ছিলেন একজন প্রভাবশালী ভূঁইয়া সর্দার। 12 ভূঁইয়ার মূল উদ্দেশ্য মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে বাংলার স্বাধীনতা রক্ষা করা। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন 3-এর দাগ, দাক্ষিণাত্য ক্ষত কি? উত্তর, সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে অনেক বেশি রাজস্ব সেখান থেকে আদায় করা যাবে এবং মারাঠাদেরও দমন করা সহজ হবে। কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হয়নি। বহু বছরের রক্তাক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়।
দাক্ষিণাত্য যুদ্ধে মুঘলদের এই ক্ষত আর ছাড়েনি। 25 বছর ধরে যুদ্ধ করে শেষে দাক্ষিণাত্যই 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এই প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ, টিকা লেখো মনসবদারি প্রথা। খুব ইম্পর্টেন্ট উত্তর। আকবরের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মনসবদারি ব্যবস্থা। তার শাসন ব্যবস্থার প্রশাসনিক পদগুলিকে মনসব বলা হতো আর সেই পদাধিকারীদের বলা হতো মনসবদার। এদের কাজ ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের স্তরে থাকতেন রাজ পরিবারের সদস্যরা। উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহ স্বয়ং এবং তাদের পদোন্নতিও তার উপরে নির্ভর করত। মনসবদারি ব্যবস্থা এবং বংশানুক্রমিক ছিল না। পরের প্রশ্ন 5 দাগ, সুলহ ই কুল কি অথবা দিন ই ইলাহি কি? এই প্রশ্নটা 5এও আসতে পারে, আবার 4এও আসতে পারে, আবার 2এও আসতে পারে। খুব ইম্পর্টেন্ট উত্তর। সুলহ ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন শ্রদ্ধা এবং সহনশীলতা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো সিন্ধু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্ম অবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হল সুলহ ই কুল। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন, যাকে বলা হয় দিন ই ইলাহি। পরীক্ষা এটা আসবে। পরের প্রশ্ন দেখো 6 দাগ, টিকা লেখো ইক্তা ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট উত্তর। দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছে। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল। সুলতানরা যেসব রাজ্যগুলিকে জয় করেছিলেন বা অধিকার করলেন, সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এসব প্রদেশকে বলা হতো ইক্তা। এই ইক্তার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইক্তাদার। ইক্তাগুলিকে ছোট ও বড় 2 ভাগে ভাগ করে নেওয়া হতো। বড় ইক্তাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো না, প্রশাসনিক দায়িত্বও তাদের পালন করতে হতো। ছোট ইক্তাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন। সৈন্যবাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এসব দায়িত্ব বড় ইক্তাদারদের উপর থাকত। এসব ইক্তাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 5 দাগ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, শেরশাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। উত্তর। শেরশাহের শাসন সংস্কার মাত্র 5 বছরের রাজত্বকালের মধ্যে শেরশাহ শাসন ব্যবস্থার যে সংস্কার সাধন করেছিলেন তা তাকে ভারত ইতিহাসে অমর করে রেখেছে। শাসন পরিচালনার ক্ষেত্রে শেরশাহ বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন। এগুলি হলো: 1. কেন্দ্র শাসন পরিচালনার জন্য তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য শেরশাহ সাম্রাজ্যকে 47টি সরকারে ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন। 2. রাজস্ব সংস্কার হিসাবে জমি জরিপ করে জমির উৎপন্ন ফসলের বা অংশ রাজস্ব নেবার ব্যবস্থা করেন। এছাড়া পাট্টা ও কবুলিতের প্রচলন করেন। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। তার বদলে কৃষকেরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত।
তারপর 3 নম্বর পয়েন্ট, যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে শেরশাহ বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক-ই আজম নামে একটি সড়ক নির্মাণ করেন। শর্ট কোশ্চেন আসতে পারে, সড়ক-ই আজম কে নির্মাণ করে? উত্তর হবে শেরশাহ, যা পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত। গ্র্যান্ড ট্রাঙ্ক কে আবিষ্কার করে, কে নির্মাণ করে? এটাও পরীক্ষায় আসতে পারে। এছাড়া আরও অনেক সুন্দর প্রশস্ত পথ তিনি নির্মাণ করেন, যা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। 4, পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 5, ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 6, সামরিক সংস্কার হিসাবে শেরশাহ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আনতে দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন। শর্ট কোশ্চেন আসতে পারে, দাগ ও হুলিয়া প্রথা কে প্রচলন করেছিলেন? আসবে ডাক যোগাযোগ ব্যবস্থা কে প্রচলন করে? শেরশাহ, এটাও শর্ট কোশ্চেন আসতে পারে। তাছাড়া গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছেন? শেরশাহ, এটাও শর্ট কোশ্চেন আসতে পারে। পরের প্রশ্ন 2 এর দাগ, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, আলাউদ্দিনের সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সুলতানদের হাতে ছিল। আলাউদ্দিন খলজি একটি বিরাট সৈন্যদল গঠন করেন এবং সমস্ত সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত জিনিসের দর নির্দিষ্ট করে দেন। তিনি বাজার দর দেখাশোনা করার জন্য শাহানা-ই মান্ডি ও দেওয়ানি রিয়াসাত নামে 2 রাজকর্মচারী নিয়োগ করেন। এছাড়া সুলতানের ঠিক করা দামের চেয়ে কোনো বিক্রেতা দাম বেশি নিলে এবং ক্রেতাকে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থা চালু করেন। প্রজারা যাতে সঠিক সময়ে খাদ্যশস্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে পারে, তাই সুলতানরা সবসময় তাদের কাছে মজুদ রাখতেন। তাদের সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিস যোগান দিতে সুলতান খুবই দায়িত্বশীল ছিলেন। পরের প্রশ্ন 3 এর দাগ, মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, আকবরের কৃতিত্ব 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ তার রাজত্বকাল ছিল। আকবর সিংহাসনে আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রাজ্য জয়, আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের সিন্ধু সেনাপতি হিমুকে পরাস্ত করে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খাঁর অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের মধ্যে আজমির, জৌনপুর, গোয়ালিয়র জয় করেন। রাজপুত নীতি, রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। তারপর পয়েন্ট করবে 12 ভূঁইয়া সমস্যা। 1576 খ্রিস্টাব্দে বাংলা বিহার মোগল সাম্রাজ্যভুক্ত হলেও বাংলার হিন্দু মুসলিম বহু জমিদার চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, মুসাখা প্রমুখ মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করে বাংলায় শান্তি স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ যুদ্ধ হল আশিরগড় যুদ্ধ 1601। আকবরের ধর্মনীতি, ধর্মসহিষ্ণু উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দারুল ইসলাম এবং দারুল হার্ব এদেশের ভারতবর্ষকে সুলহ-ই-কুল বা ধর্মসহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থকার, পরে 1564 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন। এইভাবে তোমরা প্রত্যেকেই পয়েন্ট করে লিখবে। পয়েন্ট করে লিখলে নাম্বার ভালো আসে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও। পরের দিন আমি পরিবেশ ও বিজ্ঞানের উপর সাজেশন নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে। থ্যাংক ইউ এভরিওয়ান।